আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জেলা ব্র্যান্ডিংয়ের পঞ্চম কিস্তি করব, অর্থাৎ 5 নম্বর ক্লাস করব। জেলা ব্র্যান্ডিং সিরিজের বিসিএস ভাইভা প্রস্তুতিকে সামনে রেখে আমরা জেলা ব্র্যান্ডিং সিরিজটা শুরু করেছিলাম এবং প্রথম ক্লাসে জেলা ব্র্যান্ডিং 1 নম্বর যে ক্লাসটা সেটা দেখে নেবেন। সেখানে আমি জেলা ব্র্যান্ডিং কীভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের সাথে জড়িত সেটা আমি বর্ণনা করেছি এবং যাদের বাসা রাজশাহী, দিনাজপুর, বগুড়া, চুয়াডাঙ্গা এবং ফরিদপুর তাদের জন্য আজকের ক্লাসটি থাকছে। সো চলুন আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। চলুন আমরা প্রথম জেলাটা দেখে নিই। প্রথম জেলায় হচ্ছে সিল্ক হেভেন, রাজশাহী। তো যাদের বাসা রাজশাহী, ইনক্লুডিং মি, অর্থাৎ আমার বাসাও কিন্তু রাজশাহীতে, অনেকেই জানেন অনেকেই জানেন না। তো সিল্ক হেভেন রাজশাহী, আজকে আমরা শিখব রাজশাহী সম্পর্কে আদ্যোপান্ত এবং রাজশাহীর যে স্লোগান সেটা হচ্ছে সিল্ক হেভেন রাজশাহী। পটভূমিটা এখন আমরা একটু দেখে নিই। রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা। এই জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলির অন্যতম প্রধান একটি জেলা। আমের রাজ্য হিসেবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহী। তাহলে আমের দেশ ছাড়াও আরেকটা কি কারণে পরিচিত বলেন তো? সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই কারণে কিন্তু দেশব্যাপী বিখ্যাত কিন্তু রাজশাহী। সবচেয়ে ক্লিন সিটি বলা হয় রাজশাহীকে। এছাড়াও সব ধরনের শাকসবজি উদ্বৃত্তের কারণে রাজশাহীকে সবজি ভাণ্ডার বলা হয়। তাহলে রাজশাহী সবজি ভাণ্ডারও বলা হয় রাজশাহীকে। প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনে রাজশাহী সারা দেশে বিশেষ পরিচিতি এবং শ্রেষ্ঠত্বের দাবিদার। একই সাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় রাজশাহীতে। রাজশাহীকে শিক্ষানগরী ও রেশম এর নগরীও বলা হয়। তাহলে রাজশাহীকে শিক্ষানগরীও বলা হয় ও রেশমের নগরীও কিন্তু বলা হয় রাজশাহীকে। আচ্ছা, ম্যাপে একটু দেখে নিই। এই যে ম্যাপ, রাজশাহী দেখেন কোথায় আছে। ম্যাপটা একে একে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? লিখিতর জন্যও কিন্তু কভার হয়ে গেল। কোথায় আছে দেখেন, এখানে দেখে নেবেন। নামকরণের ইতিহাস। এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মতপার্থক্য রয়েছে। তবে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের মতে রাজশাহী রানী ভবানীর দেয়া নাম। অবশ্য মিস্টার গ্রান্ট লিখেছেন যে রানী ভবানীর জমিদারিকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায়। পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ণ এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত, এমনকি নদিয়া, যশোর, বর্ধমান, বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয়। রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুণ্ড সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, অক্ষয় কুমার মৈত্রের ছবি। আরও নামকরণের ইতিহাস আমরা দেখি। বর্তমানে আমরা যে রাজশাহী শহরের সঙ্গে পরিচিত তার আরম্ভ 1825 সাল থেকে। তার আগে রাজশাহী জেলার সদর দপ্তর ছিল বর্তমান নাটোর শহর এলাকায়। নারদ নদের নাব্য সংকটের কারণে তৎকালীন রামপুর বোয়ালিয়া পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রাজশাহীর সদর ও প্রশাসনিক এলাকা ব্রিটিশরা স্থাপন করেন। সাধারণভাবে বলা হয় এই জেলায় বহু রাজা জমিদারের বসবাস, এজন্য এ জেলার নাম হয়েছে রাজশাহী। কেউ বলেন রাজা গণেশের সময় 1414 থেকে 1415 রাজশাহী নামের উদ্ভব। মহারাজ গণেশ নারায়ণ রায় ভাদুরীর ছবি দেখতে পাচ্ছি। রাজশাহীকে শিক্ষানগরী এবং রেশমের নগরীও বলা হয়। ত্রয়োদশ শতাব্দীতে এই অঞ্চলে রেশম উৎপাদনের সূচনা হয়। এটি তখন বেঙ্গল সিল্ক বা গঙ্গার রেশম নামে পরিচিত ছিল। 1952 সালে পাকিস্তান সরকার রাজশাহীতে রেশম উৎপাদন শুরু করে। রাজশাহী সিল্ক কারখানা একটি রাষ্ট্রায়ত্ত কারখানা যা 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
1978 সালে এটি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের হাতে হস্তান্তরিত হয়। তারপর থেকে এটি ক্ষতির বোঝা বয়ে চলেছিল। এটি 30 নভেম্বর 2002-এ বন্ধ করে দেওয়া হয়। এই কারখানাটি দ্বারা 2002 সালের পূর্বে 300 টন রেশম উৎপাদিত হতো। 2011 সালে এটি ছিল মাত্র 50 টন। 2011 সালে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাজশাহী রেশম কারখানাটি আবার চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। 2021 সালে এটি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পায়। এখানে রাজশাহী জেলা ব্র্যান্ডিংয়ের লোগো দেখতে পাচ্ছি, সিল্ক হেভেন রাজশাহী, খুব সুন্দর একটা লোগো। সাধারণ তথ্য, রাজশাহীর কিছু সাধারণ তথ্য এখন আমরা জেনে নিব। জেলা প্রতিষ্ঠা 1772, পৌরসভা 1876, সিটি কর্পোরেশন 1991 সালে। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর রাজশাহী মহানগরকে রাশিকের আওতায় 30টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। সীমানা, রাজশাহী জেলার উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ, কুষ্টিয়া জেলা ও পদ্মা নদী, পূর্বে নাটোর জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা। ম্যাপে দেখলেই বোঝা যাবে, এই যে উত্তরে হচ্ছে নওগাঁ, নবাবগঞ্জ, পূর্বে হচ্ছে নাটোর, দক্ষিণে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, তারপরে পশ্চিমে এখানে পদ্মা নদী। ঠিক আছে, তো দেখলে ম্যাপটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, সীমানাটা ভালো মতো মাথায় নিয়ে যাবেন। আয়তন হচ্ছে 2407.01 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 29,13,867 জন। 2022-এর আদমশুমারি, সূত্র উইকিপিডিয়া। সাক্ষরতা 76.30%। প্রশাসনিক এলাকাসমূহ: উপজেলা 9টি, থানা 13টি, মেট্রোপলিটন এলাকায় 4টি, ইউনিয়নের সংখ্যা 72টি, পৌরসভার সংখ্যা 14টি, মৌজার সংখ্যা 1718টি, গ্রামের সংখ্যা 1914টি, জাতীয় সংসদে আসন সংখ্যা 6টি। নদ নদী: কম্প, খাল, সিডিঙ্গি, ফকিরনি, বড়াল, বারনাই, মুসা খান ও শিব নদী। দেশের প্রধানতম নদী পদ্মা এই জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে ম্যাপটা আরেকটু দেখে নেবেন, তাহলে নদ নদীটা ক্লিয়ার হয়ে যাবে। মুক্তিযুদ্ধে রাজশাহী, ভেরি ইম্পর্টেন্ট। সেক্টর নম্বর 7, সাবসেক্টর 8টি, তাহলে 7 নম্বর সেক্টরে ছিল হচ্ছে রাজশাহী এবং সাবসেক্টর ছিল হচ্ছে 8টি। 18 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাজশাহী শত্রুমুক্ত হয়। এখন আমরা দেখব, এই চার্টটা দেখে নিব, তাহলে আমরা মুক্তিযুদ্ধের সব ডিটেলটা জানতে পারবো। যেমন এখানে দেখেন দিনাজপুর জেলার সেক্টর নম্বর 7, এখানে বিস্তৃতি কি কি ছিল? 7-এর বিস্তৃতি হচ্ছে দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী ও পাবনা জেলা। তাহলে 7 নম্বর সেক্টরে কি ছিল? দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা ছিল 7 নম্বর সেক্টরে। সদর দপ্তর ছিল তরঙ্গপুর। কমান্ডার ছিল মেজর নাজমুল হক, দুর্ঘটনায় নিহত হন। দায়িত্বকাল 10 এপ্রিল 1971 হতে 27 সেপ্টেম্বর 1971। আচ্ছা, তারপরে কমান্ডার ছিলেন হচ্ছে মেজর কাজী নুরুজ্জামান, উনি ছিলেন 28 সেপ্টেম্বর 1971 থেকে 16 এপ্রিল 1972 পর্যন্ত। সাবসেক্টর হচ্ছে মালন। সাবসেক্টর কমান্ডার প্রথম দিকে ইপিআর জুনিয়র কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং পরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর দায়িত্ব নেন। সাবসেক্টর তপন, মেজর নাজমুল হক ছিলেন সাবসেক্টর কমান্ডার। মেহেদিপুর সাবসেক্টরের কমান্ডার ছিলেন সুবেদার ইলিয়াস এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তারপরে হচ্ছে সাবসেক্টর যদি হামজাপুর ধরি, তাহলে সাবসেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে ক্যাপ্টেন ইদ্রিস। বৃহত্তম পাবনা ছিলেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল ও মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাস, মুজিব বাহিনী। শেখপাড়া ক্যাপ্টেন রশিদ ঠোকরাবাড়ি, সুবেদার মোয়াজ্জেম, লালগোলা ক্যাপ্টেন গিয়াসউদ্দিন চৌধুরী। আচ্ছা, এগুলো আমরা পড়লাম কেন? এগুলো এত মুখস্থ থাকবে না, ঠিক আছে? তবে মোটা দাগে একটু মনে রাখতে হবে আর কি। যার দেশের বাসা রাজশাহী তাকে বাইবাতে জিজ্ঞাসা করতেই পারে কয়টা সাবসেক্টর ছিল, সাবসেক্টরের কমান্ডারের 2-1 জনের নাম। সো আপনারা একটু দেখে যেতে হবে। হ্যাঁ, এগুলো অত মনে থাকবে না, বাট বারবার গো থ্রু করলে আই গেস মনে রাখতে পারবেন।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, রাজশাহীর উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আমরা দেখব। চারু মজুমদার ভারতের প্রখ্যাত কমিউনিস্ট বিপ্লবী ও নকশালবাড়ি কৃষক আন্দোলনের নেতা। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী। অক্ষয় কুমার মৈত্রেয় ইতিহাসবেত্তা ও সমাজকর্মী। সেলিনা হোসেন প্রখ্যাত ঔপন্যাসিক। AHM খায়রুজ্জামান লিটন মাননীয় মেয়র। খোদা বক্স মৃধা ক্রীড়া ধারাভাষ্যকার। অ্যান্ড্রু কিশোর সঙ্গীত শিল্পী। নুসরাত ইমরোজ তিশা মডেল ও অভিনেত্রী। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশি ক্রিকেটার। সাব্বির রহমান বাংলাদেশি ক্রিকেটার। পান্না ঘোষ বাংলাদেশি মহিলা ক্রিকেটার। এই যেখানে ছবি দেখতে পাচ্ছি চারু মজুমদার, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান, অক্ষয় কুমার মৈত্রেয়, পলান সরকার, সেলিনা হোসেন, অ্যান্ড্রু কিশোর, নুসরাত ইমরোজ তিশা, AHM খায়রুজ্জামান লিটন। উল্লেখযোগ্য স্থান রাজশাহীতে তাহলে কি কি উল্লেখযোগ্য স্থান আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদ্মা নদীর বাঁধ, পুঠিয়া রাজবাড়ি, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা, বরেন্দ্র জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, পদ্মা গার্ডেন, বাঘা মসজিদ, রাজা কংস নারায়ণের মন্দির, তামলি রাজার বাড়ি, গোয়ালকান্দি জমিদার বাড়ি, হাজারদুয়ারি জমিদার বাড়ি। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছবি, পুঠিয়া রাজবাড়ির ছবি, বাঘা মসজিদ, শহীদ জিয়া শিশু পার্ক, তামলি রাজার বাড়ি, হাজারদুয়ারি জমিদার বাড়ি এবং গোয়ালকান্দি জমিদার বাড়ির ছবি। এইগুলো জায়গাগুলো ঘুরে আসবেন, যাদের দেশের ভাষা রাজশাহী ঘুরে আসবেন তাহলে ভাইভাতে বলতে সুবিধা হবে, এক্সপিরিয়েন্সটা ভালো হবে যদি সম্ভব হয়, কারণ ঘুরে আসলে বেটার। এখন আমরা দেখব বগুড়া এর জেলা ব্র্যান্ডিং। ল্যান্ড অফ পুনরা সিভিলাইজেশন বগুড়া। তাহলে স্লোগানটা হচ্ছে ল্যান্ড অফ পুনরা সিভিলাইজেশন বগুড়া। তাহলে আমরা জানি যে পুনর সভ্যতা আর কি, সেটারই ভূমিকে বলা হচ্ছে বগুড়া বা ল্যান্ড অফ পুনরা সিভিলাইজেশন। তো যাদের বাসা বগুড়া তারা এখন মনোযোগ দিবেন। আমরা এখন পটভূমিটা দেখব বগুড়ার। বগুড়া জেলার বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ উন্নত একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে বগুড়া বাংলাদেশের একটি A শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায়। বগুড়া শহর থেকে 11 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সে সময় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। ভারতের রাজা অশোক বাংলা জয় করার পর এর নাম রাখেন পুণ্ড্রবর্ধন। প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড় এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও রাজধানী বলা হয়। এছাড়াও বগুড়া শিক্ষানগরী নামে পরিচিত। বগুড়া পৌরসভা বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা। এখানে ম্যাপে দেখে নিন বগুড়া কোথায়, খুব ভালো মতো ম্যাপটা প্র্যাকটিস করবেন। তাহলে আমরা অনেক MCQ কিন্তু আসতে পারে এখান থেকে, যে যেমন দেখেন বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় এবং রাজধানী বলা হয় উত্তরবঙ্গের। তারপরে হচ্ছে বগুড়া শিক্ষানগরী নামেও পরিচিত। তারপরে হচ্ছে এই যে সম্রাট, এই যে ভারতের রাজা অশোক, ঠিক আছে, এর নাম রাখেন হচ্ছে পুণ্ড্রবর্ধন বাংলা জয় করার পরে। তো এই জন্য এগুলো পড়লে কিন্তু শুধু ভাইভাই না, পরের যে কোনো পরীক্ষার প্রিলির জন্য কিন্তু আপনি প্রস্তুত হয়ে যাবেন। এবং লিখিততে কিন্তু শর্ট নোটস আসতে পারে পুণ্ড্র সভ্যতা নিয়ে, ঠিক আছে, তারপরে বগুড়া বা মহাস্থানগড় নিয়ে, এগুলো কিন্তু আসে, ছোট করে টিকা লিখতে হয়। সেই কারণে আমরা কিন্তু অনেক কভার হয়ে যাচ্ছে সিলেবাস, ঠিক আছে। BCS এর প্রিলি, লিখিত এবং ভাইভা তিনটার সিলেবাসেরই কিন্তু অনেকটাই আমরা কভার করতে পারছি। নামকরণ, তাহলে বগুড়ার নামকরণটা আমরা দেখব। খ্রিস্টপূর্ব 4 শতকে বগুড়া মৌর্য শাসনাধীন ছিল। মৌর্য এর পরে এ অঞ্চলে চলে আসে গুপ্ত যুগ। এরপর শশাঙ্ক, হর্ষবর্ধন, যশবর্ধন পাল, মদন ও সেনরাজ।
সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র সুলতান নাসিরউদ্দিন বগরা 1279 থেকে 1282 পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে এই অঞ্চলের নাম হয়েছিল বগরা। ইংলিশে এই যে বগরা, BOGRA, ইংরেজি উচ্চারণ বগরা হলেও বাংলায় কালের বিবর্তনে নামটা পরিবর্তিত হয়ে বগুড়া শব্দে পরিচিতি পেয়েছে। 2 এপ্রিল 2018 প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠকে বগুড়ার ইংরেজি নাম বগুড়া BOGURA করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে দেখেন বগুড়া জেলার ব্র্যান্ডিংয়ের লোগোটা, বগরা, ল্যান্ড অফ পুনর সিভিলাইজেশন। বগুড়ার সাধারণ তথ্য আমরা এখন একটু জেনে নিই। জেলা প্রতিষ্ঠা 1821 সালে বগুড়া জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1884 সালে। সীমানা: উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, পশ্চিমে নওগাঁ জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলা এবং পূর্বে যমুনা নদী এবং জামালপুর জেলার অবস্থান। তাহলে ম্যাপে একটু দেখলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব। বগুড়া জেলার যে উত্তরে আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা এবং জয়পুরহাট, পূর্বে হচ্ছে জামালপুর, দক্ষিণে হচ্ছে নাটোর এবং পশ্চিমে হচ্ছে নওগাঁ। তো একটু ম্যাপটা দেখলে সীমানাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আয়তন হচ্ছে 2920 বর্গ কিলোমিটার বা 1130 বর্গ মাইল। মহানগর 71.56 বর্গ কিলোমিটার বা 27.63 বর্গ মাইল। জনসংখ্যা মোট 4,09,59, এটা 2022 অনুযায়ী আর কি, হ্যাঁ 4,09,59 জন। জনঘনত্ব হচ্ছে 5,800 পার বর্গ কিলোমিটার, ঠিক আছে। সাক্ষরতা হচ্ছে 68.4%। প্রশাসনিক এলাকাসমূহ দেখে নিই। জেলার উপজেলার সংখ্যা মোট 12টি, পৌরসভার সংখ্যা 12টি, ইউনিয়ন রয়েছে মোট 111টি। এছাড়া জেলায় 2695টি গ্রাম এবং 1759টি মৌজা রয়েছে। বগুড়া জেলার উপজেলাগুলি হলো শাহজাহানপুর উপজেলা, আদমদিঘি উপজেলা, বগুড়া সদর উপজেলা, ধুনট উপজেলা, দুপচাচিয়া উপজেলা, গাবতলী উপজেলা। সংসদীয় আসন 7টি। এখানে আরও উপজেলা আমরা নামটা মিস করেছি। কাহালু উপজেলা, নন্দীগ্রাম উপজেলা, সারিয়াকান্দি উপজেলা, শেরপুর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, সোনাতলা উপজেলা। তাহলে বগুড়ার আমরা উপজেলাগুলি দেখলাম। সংসদীয় আসন কয়টি? 7টি। নদ নদী: বগুড়ার নদ নদী আমরা দেখে নিই। ইছামতি, করতোয়া, ঘড়িয়া খাল, তুলসীগঙ্গা, নাগর, লোয়ার, বাঙালি নদী, ভাদাই ও মানস নদী। মুক্তিযুদ্ধে বগুড়া ভেরি ইম্পর্টেন্ট, সেক্টর নম্বর 7, সাবসেক্টর 8টি। হানাদার মুক্ত দিবস 13 ডিসেম্বর। এখানে আমরা এই চার্টটা দেখলে মাথায় ঢুকে যাবে। সেক্টর হচ্ছে 7 নম্বর এবং বিস্তৃতি দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী ও পাবনা জেলা। এই 7 নম্বর সেক্টরে এইটুকু বিস্তৃতি। সদর দপ্তর তরঙ্গপুর, কমান্ডার মেজর নাজমুল হক দুর্ঘটনায় নিহত। আমরা অলরেডি রাজশাহীটা সময় কিন্তু আমরা পড়েছি, এটা সেম চার্ট, ঠিক আছে। আমরা একটু দেখে নেবেন, ঠিক আছে। সাবসেক্টরগুলো, সেক্টর কমান্ডারগুলো একটু ভালো মতো দেখে যাবেন, ইন কেস ভাইভাতে জিজ্ঞাসা করতেও পারে। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: বগুড়ার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এখন আমরা দেখব। জিয়াউর রহমান, বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান। প্রফুল্ল চাকি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন। মোহাম্মদ আলী বগুড়া, বাঙালি রাজনীতিবিদ। মোহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম। রোমেনা আফাজ, প্রখ্যাত ঔপন্যাসিক। মনোজ দাশগুপ্ত, 60-এর দশকের একজন বিদ্রোহী কবি ও সম্পাদক। MR আখতার মুকুল, মুক্তিযোদ্ধা, চরমপত্রের পরিচালক, লেখক। তরুণ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্র পরিচালক। ডক্টর হোসনে আরা বেগম, সমাজকর্মী ও শিক্ষাবিদ। আবু সাইদ, চলচ্চিত্র পরিচালক। মাহমুদুর রহমান মান্না, রাজনীতিবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। আব্দুল মান্নান, রাজনীতিবিদ। অপু বিশ্বাস, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তাহলে জিয়াউর রহমান
প্রফুল্ল চাকি, মোহাম্মদ আলী বগুড়া, মোহাম্মদ খাদেমুল বাশার, রোমেনা আফাজ, এম আর আক্তার মুকুল, তরুণ মজুমদার, মাহমুদুর রহমান মান্না। বগুড়ার উল্লেখযোগ্য স্থান এখন আমরা দেখব। মহাস্থানগড়, গোকুল মেধ, খেরুয়া মসজিদ, রানী ভবানীর বাবার বাড়ি, যোগীর ভবন, ভাসু বিহার, পরশুরামের প্রাসাদ, মানকালীর কুণ্ড, বিহার ধাপ, পোড়াদহ মেলা, ভীমের জাঙ্গাল। এখন আমরা ছবি দেখব। বিহার ধাপের ছবি, মহাস্থানগড়ের ছবি, গোকুল মেধ এর ছবি, খেরুয়া মসজিদের ছবি, রানী ভবানীর বাবার বাড়ির ছবি দেখতে পাচ্ছি, যোগীর ভবন, ভাসু বিহার, পরশুরামের প্রাসাদ, মানকালীর কুণ্ড। ছবি দেখে যাবেন এবং নিজে যেতে পারলে আরও ভালো ঘুরে আসবেন, তাহলে ভাইভাতে জিজ্ঞাসা করলে আরও ভালো মতো বলতে পারবেন। এখন আমরা দেখব দিনাজপুর। চাল লিচুতে ভরপুর, জেলার নাম দিনাজপুর। তাহলে জেলা ব্র্যান্ডিংয়ের স্লোগানটা হচ্ছে চাল লিচুতে ভরপুর, জেলার নাম দিনাজপুর। তো বোঝা যাচ্ছে লিচু এবং চাল, এই ভরপুর হচ্ছে আমাদের জেলার নাম দিনাজপুর। আমরা পটভূমিটা একটু দেখি। যাদের দেশের বাসা দিনাজপুর তারা এখন মনোযোগ দিবেন। দিনাজপুরের বাসা যারা, এখন এই যে লিচুর সিজন চলে এসেছে, তো যারা যারা দিনাজপুরে বাসা এবং তারা হচ্ছে আমার ঠিকানায় লিচু পাঠিয়ে দিবেন। এখন কিন্তু লিচুর সিজন চলছে, ঠিক আছে? পাঠিয়ে দেবেন, আমি খাবো, খেয়ে বলবো কেমন। আর আপনাকে কিন্তু ধরবে, আপনার যদি ভাইবা খুব রিসেন্ট হয় আর যদি লিচুর সময় হয়, আপনাকে ভাইবাতে বলবে লিচু খাওয়াবা কি না, লিচু নিয়ে আপনাকে অনেক টিজ করবে আর কি। তো সেটার জন্য প্রিপেয়ার থাকবেন। দাম টাম ভালো মতো জেনে যাবেন, কত লিচুর কত ঠিক আছে, কত দাম, কোথায় ভালো পাওয়া যায়, এগুলো ধরবে। খেতে কেমন, কোন লিচু কেমন, বোম্বাই লিচু কীরকম, তারপরে আরও ছোট লিচু না বড় লিচু, অনেক ধরনের প্রশ্ন করতে পারে। পটভূমি, তাহলে দিনাজপুর জেলার পটভূমি এখন আমরা জানি। দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। উপজেলার সংখ্যানুসারে দিনাজপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। দিনাজপুর জেলা আয়তনে উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে বৃহত্তম। দামোদরপুরে প্রাপ্ত গুপ্তযুগের 5টি তাম্রলিপি, বৈগ্রামে প্রাপ্ত কুমারগুপ্তের শাসনকালের একটি তাম্রলিপি ও বেলোয়াতে প্রাপ্ত প্রথম মহিপাল ও তৃতীয় বিগ্রহপালের শাসনকালে প্রাপ্ত 2টি তাম্রলিপি পাঠে জানা যায় গুপ্তযুগ থেকে আরম্ভ করে প্রথম মহিপালের রাজত্বকাল পর্যন্ত পুনর্বর্ধন ভুক্তির অধীনে অন্যান্য বিষয়ের মধ্যে কোটিবর্ষ ও পঞ্চনগরী নামক 2টি বিষয় ছিল। কোটিবর্ষ বিষয় ছিল ভারতের পশ্চিম দিনাজপুরের অন্তর্গত গঙ্গারামপুর থানার নিকটবর্তী বানগড় বা কোটিবর্ষ নামক স্থানে। বিষয় বলতে মূলত জেলা জাতীয় প্রশাসনিক অবকাঠামোকে বোঝায়। এখানে দেখা যাচ্ছে দিনাজপুর কোথায়, ঠিক আছে? ম্যাপটা ভালো মতো দেখে যাবেন, বোঝা যাচ্ছে একদম উত্তরের জেলা হচ্ছে দিনাজপুর। আচ্ছা, দিনাজপুর একসময় পুনর্বর্ধনের অংশ ছিল। লখনৌতির রাজধানী দেবকোটের অবস্থান ছিল দিনাজপুর সদরের 11 মাইল দক্ষিণে। 1765 সালে দেওয়ানি গ্রহণের ফলে দিনাজপুর জেলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণভুক্ত হয় এবং 1786 সালে এখানে ইংরেজ শাসকদের দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল গঠিত হয়। সেই সময় লখনৌতি, বাজিন্নাতাবাদ, তেজপুর, পাঞ্জারা, ঘোড়াঘাট, বারবকাবাদ ও বাজুহা এই 6টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা, তখনকার ঘোড়াঘাট জেলা গঠিত হয়। 1856 সালে দিনাজপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বাংলার প্রথম দিককার 40টি পৌরসভার মধ্যে এটি অন্যতম। 1946 থেকে 47 সালের তেভাগা আন্দোলনে দিনাজপুর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 1947 সালে দেশভাগের সময়ে দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। 1984 সালে দিনাজপুরের 2টি মহকুমা
ঠাকুরগাঁও ও পঞ্চগড় পৃথক জেলায় পরিণত হয়। এখানে ম্যাপ দেখতে পাচ্ছি, পুনর্বর্ধন ম্যাপ অফ বেঙ্গল 1880 সালের ম্যাপ। নামকরণ ও প্রতিষ্ঠা, তাহলে দিনাজপুরের নামকরণটা কিভাবে হয় ও প্রতিষ্ঠা কিভাবে হয়। দিনাজপুর জেলা 1886 সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাটি অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। চাল লিচুতে ভরপুর জেলার নাম দিনাজপুর। এটা হচ্ছে দিনাজপুর জেলা ব্র্যান্ডিং লোগো, খুবই সুন্দর। দেখেন, চাল লিচুতে ভরপুর জেলার নাম দিনাজপুর। সাধারণ তথ্য, দিনাজপুর জেলার এখন সাধারণ তথ্য আমরা দেখব। জেলা প্রতিষ্ঠা হয় 1786 সালে। সীমানা উত্তরে ঠাকুরগাঁও জেলা ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা, পূর্বে নীলফামারী জেলা ও রংপুর জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। বিভাগ রংপুর বিভাগ, আয়তন 3444.30 বর্গ কিলোমিটার অথবা 1329.85 বর্গ মাইল। জনসংখ্যা 33,15,238 জন, ষষ্ঠ জনশুমারি অনুযায়ী। সাক্ষরতা 76.04%, ষষ্ঠ জনশুমারি অনুযায়ী। শিক্ষার গড় হার 45.7%। এই যে সীমানাটা আমি বললাম, এটা ম্যাপ দেখে দেখে সীমানাটা আয়ত্তে এনে তারপরে ভাইবা বোর্ডে যাবেন। দেখেন, উত্তরে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও, পূর্বে যদি ধরি বা উত্তর পূর্ব নীলফামারী, পূর্বে রংপুর আছে, দক্ষিণে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠাকুরগাঁও আছে। ঠিক আছে, ম্যাপটা দেখে তারপরে যাবেন। প্রশাসনিক তথ্য, দিনাজপুর জেলায় মোট 13টি উপজেলা ও 9টি পৌরসভা আছে। উপজেলা দিনাজপুর সদর, বিরামপুর, খানসামা, বীরগঞ্জ, বোচাগঞ্জ, ফুলবাড়ি, চিরির বন্দর, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, নবাবগঞ্জ, পার্বতীপুর, বিরল। পৌরসভা দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বীরগঞ্জ, সেতাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট, বিরল। এছাড়াও দিনাজপুর জেলায় মোট 103টি ইউনিয়ন ও প্রায় 2142টি গ্রাম রয়েছে। দিনাজপুরের নদ নদী, দিনাজপুর জেলা দিয়ে 26টিরও বেশি নদী প্রবাহিত হয়েছে। নদীগুলি হচ্ছে আত্রাই নদী, কাঁকড়া নদী, কাঁচমতি নদী, করতোয়া নদী, ইছামতি নদী, খড়খড়িয়া নদী, ছোট যমুনা নদী, টাঙ্গন নদী, ঢেপা নদী, পুনর্ভবা নদী, যমুনেশ্বরী নদী, আখিরা মাচ্চা নদী, করতোয়া নিম্ন নদী, কালা নদী, গভেশ্বরী নদী, ঘিরনাই নদী, চিরি নদী, তুলসীগঙ্গা নদী, নর্ত নদী, নলশিসা নদী, পাথরঘাটা নদী, বেলান নদী, ভুল্লি নদী, মাইলা নদী, রাক্ষসিনী, তেঁতুলিয়া নদী, তুলসীগঙ্গা নদী, হারাবতী নদী, ঢেপা নদী। তাহলে নদীগুলো পড়লাম কেন? বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর দিনাজপুরে যেহেতু 26টিরও বেশি নদী প্রবাহিত হয়েছে, সো এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। অন্তত আপনাকে জিজ্ঞাসা করলে 10-12টা যেন আপনি বলতে পারেন, 26টা না পারেন। এই জন্য ভালো ধারণা নিয়ে তারপরে যাবেন ভাইবা বোর্ডে। মুক্তিযুদ্ধের দিনাজপুর, সেক্টর নম্বর 6, সাবসেক্টর 5টি। তাহলে 6 নম্বর সেক্টরে পড়েছে দিনাজপুর। হানাদার মুক্ত দিবস হচ্ছে 6 ডিসেম্বর। এই চার্টটা আমরা এখন দেখে নিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেক্টর নম্বর 6 বিস্তৃতি হচ্ছে সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা ছিল হচ্ছে সেক্টর নম্বর 6-এর বিস্তৃতি। সদর দপ্তর বুড়িমারি। দিনাজপুর হচ্ছে সেক্টর নম্বর 6 এবং সদর দপ্তর ছিল হচ্ছে বুড়িমারিতে। কমান্ডার হচ্ছে উইং কমান্ডার মোহাম্মদ খাদেমুল বাশার। দায়িত্বকাল হচ্ছে 10 এপ্রিল 1971 হতে 6 এপ্রিল 1972। সাবসেক্টর হচ্ছে ভজনপুর। সাবসেক্টর কমান্ডার হচ্ছে ক্যাপ্টেন নজরুল, ফ্লাইট লেফটেন্যান্ট সদরুদ্দিন, ক্যাপ্টেন শাহরিয়ার। সাবসেক্টর পাটগ্রাম। প্রথম দিকে ইপিআর এর জুনিয়র কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং পরে ক্যাপ্টেন মতিউর রহমান দায়িত্ব নেন। সাহেবগঞ্জ হচ্ছে সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন নওয়াজেশ উদ্দিন, মোগলহাট ক্যাপ্টেন দেলোয়ার,
চাওলাহাটি ফ্লাইট লেফটেন্যান্ট ইকবাল। তো এগুলো ভালো মতো দেখে যাবেন, জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে আপনার জেলা, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, দিনাজপুরের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তাহলে কে কে? আজিজুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ ও ইসলামী ব্যক্তিত্ব। প্রেমহরি বর্মন, তফসিলি সম্প্রদায়ের নেতা। ইউসুফ আলী, স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী। এম আব্দুর রহিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত রাজনীতিবিদ। সুভাষ দত্ত, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, ইসলামী পণ্ডিত, লেখক ও শিক্ষাবিদ। নিতুন কুণ্ড, চিত্রশিল্পী, নকশাবিদ, ভাস্কর, মুক্তিযোদ্ধা। খুরশিদ জাহান হক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রাজনীতিবিদ ও কূটনৈতিক। নাজিব তারেক, চিত্রশিল্পী, ছাপশিল্পী, লেখক, ছাপচিত্রী, লেখক। লিটন দাস, ক্রিকেটার। মাহবুবুর রহমান, সাবেক সেনাপ্রধান। আলম ফজলুর রহমান, বিডিআর এর সাবেক মহাপরিচালক। রুহুল আমিন, কৃষিবিদ। এখানে ছবি দেখতে পাচ্ছি আজিজুর রহমান চৌধুরী, প্রেমহরি বর্মন, ইউসুফ আলী, সুভাষ দত্ত, এম আব্দুর রহিম, ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, নিতুন কুণ্ড, খুরশিদ জাহান হক, আবুল হাসান মাহমুদ আলী, মাহবুবুর রহমান, লিটন দাস, নাজিব তারেক। উল্লেখযোগ্য স্থান, তাহলে দিনাজপুরে উল্লেখযোগ্য স্থান আছে হচ্ছে কান্তজির মন্দির, সবাই জানি আমরা এটা, ঠিক আছে? কান্তজির মন্দির এগুলো প্রিলিতে আসে। কোথায় কান্তজির মন্দির অবস্থিত? সেটা হবে উত্তর হবে দিনাজপুরে কান্তজির মন্দির অবস্থিত। যাদের দেশের ভাষা দিনাজপুর তারা অবশ্যই ঘুরে আসতে হবে, কারণ আপনাকে জিজ্ঞাসা করবে এবং না ঘুরে আসলে বলতে পারবেন না ভালো মতো। কালিয়া জিউ মন্দির, নয়াবাদ মসজিদ, রামসাগর দিঘি, দিনাজপুর রাজবাড়ি, রক্ষণীকান্ত জমিদার বাড়ি, সীতাকোট বিহার, দীপশিখা স্কুল, স্বপ্নপুরী। এই স্বপ্নপুরীটাও ইম্পর্টেন্ট, এটা খুবই ইন্টারেস্টিং এবং ফেমাস একটা জায়গা হচ্ছে দিনাজপুরের স্বপ্নপুরী। ছবি দেখতে পাচ্ছি দীপশিখা স্কুল, দিনাজপুর রাজবাড়ি ছবি, কান্তজির মন্দিরের ছবি, নয়াবাদ মসজিদ, রামসাগর দিঘি, রক্ষণীকান্ত জমিদার বাড়ি, স্বপ্নপুরী, কালিয়া জিউ মন্দির, সীতাকোট বিহার। ছবিগুলো ভালো মতো দেখে যাবেন। যাদের বাসা দিনাজপুর তারা এইসব এলাকা পারতপক্ষে অবশ্যই ঘুরে আসবেন। এখন আমরা দেখব চুয়াডাঙ্গা নিয়ে। ওয়ার্ল্ড ফেমাস ব্ল্যাক বেঙ্গল গোট, চুয়াডাঙ্গা। তাহলে স্লোগানটা কি? ওয়ার্ল্ড ফেমাস ব্ল্যাক বেঙ্গল গোট চুয়াডাঙ্গা। ব্ল্যাক বেঙ্গল গোট দিয়ে হচ্ছে ব্র্যান্ডিংটা করা হয়েছে চুয়াডাঙ্গা। তো এখন আমরা পটভূমিটা দেখবো। চুয়াডাঙ্গা যাদের দেশের ভাষা তারা এখন মনোযোগ দিবেন। চুয়াডাঙ্গা নিয়ে যাবতীয় আমরা এখন শিখব। শুরুতে আমরা দেখে নিই পটভূমি। গ্রিক ঐতিহাসিক ও ভৌগোলিকদের বিবরণ ও টলেমির মানচিত্র অনুযায়ী বর্তমান চুয়াডাঙ্গা জেলার সর্বপশ্চিম ধারার অব্যবহিত পূর্বাঞ্চলেই ছিল। এই অঞ্চলটিতে গঙ্গা ঋদ্ধি নামক শক্তিশালী রাজ্য ও গঙ্গে নামক একটি উল্লেখযোগ্য নগরী বিদ্যমান ছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে গবেষকগণ ধারণা করেন যে বর্তমান দিগঙ্গা নামক জায়গাতেই গ্রিক ইতিহাসে উল্লেখিত গঙ্গা ঋদ্ধি রাজ্যের রাজধানী ছিল। আবার যশোর ও গোপালগঞ্জ জেলায় ৪র্থ শতকের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করা হয়েছে এবং এতে প্রমাণ করা সম্ভব হয়েছে যে চুয়াডাঙ্গা জেলা সেই প্রাচীন ভূখণ্ডের অংশবিশেষ। 1859 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা কুষ্টিয়া রেলপথ নির্মাণ শুরু করে। তৎকালীন নদিয়া জেলার মেহেরপুর মহকুমা এবং যশোর জেলার ঝিনাইদহ মহকুমার সাথে কলকাতার যোগাযোগ স্থাপনের জন্য দুই মহকুমার মধ্যস্থানে তথা চুয়াডাঙ্গাতে 1859 সালে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন স্থাপিত হয়। এখানে আমরা আরও এমসিকিউ কিন্তু করতে পারবো অনেকগুলো, যেমন বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন স্থাপিত হয় 1859 সালে। এখানে ম্যাপে দেখেন চুয়াডাঙ্গার অবস্থানটা কোথায়, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পশ্চিমে এবং কিছুটা দক্ষিণে, অর্থাৎ দক্ষিণ পশ্চিমে অবস্থিত চুয়াডাঙ্গা। 1862 সালে 15 নভেম্বর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হয় এবং চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হলে 1862 সালে মহকুমা সদর দপ্তর দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গায় স্থানান্তরিত
হয়, যার ফলে চুয়াডাঙ্গা তখন নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ মহকুমা এবং বড় ব্যবসা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1859 খ্রিস্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। 1971 সালের 26শে মার্চ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনি কল কেরু অ্যান্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় 1938 সালে। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা। তাহলে অনেক কিছু আমরা জানতে পারছি। এই কেরু অ্যান্ড কোম্পানি সেটা কিন্তু 1938 সালে চুয়াডাঙ্গাতে স্থাপিত হয়। চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত ও দারিদ্র্য মুক্ত জেলা। এখান থেকে এমসিকিউ কিন্তু আসতে পারে। দেশ স্বাধীনের পর প্রথম অস্থায়ী রাজধানীর কার্যক্রম শুরু হয় চুয়াডাঙ্গা জেলাতেই। বাংলাদেশ রেড ক্রস সোসাইটিও এখানেই প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের একমাত্র দোতলা রেল স্টেশনটিও চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে অবস্থিত। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা NN সাহার জন্মগ্রহণ এই জেলাকে সমৃদ্ধ করেছে কয়েক গুণ। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের ছবি। তাহলে অনেকগুলো এমসিকিউ কিন্তু এখান থেকে চলে আসতে পারে। আপনারা PDF-এ পেয়ে যাবেন, ভালো মতো পড়ে যাবেন ভাইভাতে, এবং আপনাদের লিখিত প্রিলি সব সিলেবাসেই কিন্তু কভার করছে এই তথ্যগুলো। এখন আমরা দেখব চুয়াডাঙ্গার নামকরণ। গ্রিক ঐতিহাসিকদের মতে এই এলাকাতেই বিখ্যাত গঙ্গারিডাই বা গঙ্গারিদ্ধি রাজ্য অবস্থিত ছিল। গাঙ্গেয় নামক একটি শহরও এই চুয়াডাঙ্গায় অবস্থিত ছিল বলে শোনা যায়। চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে এখানকার মল্লিক বংশের আদি পুরুষ চুঙ্গ মল্লিকের নামে এই জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে। 1740 খ্রিস্টাব্দের দিকে চুঙ্গ মল্লিক তার স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে ভারতের নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমানার ইটেবাড়ি মহারাজপুর গ্রাম থেকে মাথাভাঙ্গা নদীপথে এখানে এসে প্রথম বসতি গড়েন। 1797 সালের এক রেকর্ডে এই জায়গার নাম চুঙ্গডাঙ্গা উল্লেখ করা হয়েছে। ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় উচ্চারণের বিকৃতির কারণে বর্তমান চুয়াডাঙ্গা নামটা এসেছে। চুয়াডাঙ্গা নামকরণের আরও দুটো সম্ভাব্য কারণ প্রচলিত আছে। চুয়া, চয়া, চষা শব্দের অর্থ পরিষ্কার। পরিষ্কার ডাঙ্গা হতেও এরকম নামকরণ হতে পারে। আবার অনেকের মতে এই অঞ্চলে প্রচুর ইঁদুর ছিল। ইঁদুরকে হিন্দি ভাষায় বলে চুহা। হয়তো চুহাডাঙ্গা শব্দটি সামান্য পরিবর্তিত হয়ে চুয়াডাঙ্গা নামকরণ হয়েছে। তাহলে খুবই ইন্টারেস্টিং আমরা তথ্য জানলাম যে চুহা অর্থাৎ হিন্দিতে ইঁদুরকে চুহা বলে, এবং অনেক ইঁদুর ছিল এই এলাকাতে, এবং এই কারণে ঠিক আছে এর নামকরণ করা হয় চুয়াডাঙ্গা হতে পারে। এগুলো কিন্তু একেবারে সবগুলো 100% সত্যি না, এগুলো হচ্ছে প্রচলিত আছে মতবাদ। তাহলে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি যে টলেমির মানচিত্রে গঙ্গা ঋদ্ধি এর ছবি। ক্লডিয়াস টলেমি একজন আলেকজান্ডারিয়ান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী, ভূগোলবিদ এবং সঙ্গীত তত্ত্ববিদ ছিলেন। আচ্ছা, চুয়াডাঙ্গা জেলা ব্র্যান্ডিং ও লোগোর যৌক্তিকতা। চুয়াডাঙ্গা জেলা ব্র্যান্ডিং হিসেবে ব্ল্যাক বেঙ্গল গোটকে নির্বাচিত করা হয়েছে। চুয়াডাঙ্গার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে আছে কেরু অ্যান্ড কোং, পান, ভুট্টা এবং ব্ল্যাক বেঙ্গল গোট। কেরু অ্যান্ড কোং প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা যায়নি। ব্ল্যাক বেঙ্গল গোটের মাংস ও চামড়ার চাহিদা বিশ্বজুড়ে। সেই কারণে ব্ল্যাক বেঙ্গল গোটকে ব্র্যান্ডিং নির্ধারণ করা হয়েছে এবং একটি লোগো নির্ধারণ করা হয়েছে। দেখেন, ওয়ার্ল্ড ফেমাস ফর ব্ল্যাক বেঙ্গল গোট, চুয়াডাঙ্গা জেলা ব্র্যান্ডিং লোগো। দেখছেন, ব্র্যান্ডিংটা খুবই ইন্টারেস্টিং করা হয়েছে। ঠিক আছে, এবং আমরা তো জানি যে রিসেন্টলি হচ্ছে জিআই পণ্য হিসেবেও কিন্তু ব্ল্যাক বেঙ্গল গোট কিন্তু স্বীকৃতি পেয়েছে। আমার জিআই পণ্যের কিন্তু ভিডিও আছে, বিশাল বড় একটা ভিডিও, এবং অনেক ভালো ভিউ, অনেক স্টুডেন্ট দেখেছে ভিডিওটা। তো যারা যারা মিস করেছেন জিআই পণ্যের আলাদা ভিডিওটা দেখে নেবেন, আমি এখানে লিংক দিয়ে দিব। ঠিক আছে, জিআই প্রোডাক্ট অফ বাংলাদেশ পুরো 21টা যে জিআই পণ্য আছে একদম লেটেস্ট
সে পুরো ভিডিওতে কিন্তু বর্ণনা আকারে পড়ানো হয়েছে। আচ্ছা, এখন আমরা চুয়াডাঙ্গার সাধারণ তথ্য দেখব। জেলা প্রতিষ্ঠা 1984 সালের 1 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা মহকুমার বিলুপ্তি ঘোষণা করা হয়। এই সালের 26শে ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলার মর্যাদা লাভ করে। সীমানা: জেলার উত্তর পূর্ব দিকে কুষ্টিয়া, উত্তর পশ্চিমে মেহেরপুর, দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ঝিনাইদহ, দক্ষিণে যশোর এবং পশ্চিমে ভারতের নদিয়া জেলা অবস্থিত। তাহলে ম্যাপ দেখলে ক্লিয়ার হয়ে যাচ্ছে কোথায় কি আছে। যেমন উত্তরে হচ্ছে এই যে মেহেরপুর, তারপরে পূর্বে ঝিনাইদহ, তারপরে দক্ষিণেও ঝিনাইদহ, তারপরে হচ্ছে পশ্চিমে হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ ভারতের। দেখলে ক্লিয়ার হয়ে যাবে সীমানাটা। আয়তন হচ্ছে 1170.87 বর্গ কিলোমিটার। বিভাগ: খুলনা বিভাগ। জনসংখ্যা 12,34,066 জন 2022 অনুযায়ী। জনঘনত্ব হচ্ছে 1100 জন পার বর্গ কিলোমিটার বা 2700 জন পার বর্গ মাইল। সাক্ষরতা 99.97%। ওরে বাবা, সাক্ষরতা অনেক বেশি। 99.97% হচ্ছে সাক্ষর মানুষ রয়েছে, মানে সাক্ষরতা আর কি চুয়াডাঙ্গার। ধর্ম: 2,04,201 জন হচ্ছে মুসলিম, 27,766 জন হচ্ছে হিন্দু এবং 1,605 জন খ্রিস্টান, 494 জন অন্যান্য ধর্মাবলম্বী। আচ্ছা, চুয়াডাঙ্গার আরও সাধারণ তথ্যের মধ্যে প্রশাসনিক কাঠামো রয়েছে 4টি উপজেলা, 38টি ইউনিয়ন, 4টি পৌরসভা, 5টি থানা এবং 376টি মৌজা নিয়ে চুয়াডাঙ্গা জেলা গঠিত। উপজেলা 4টি হলো চুয়াডাঙ্গা সদর উপজেলা, আলমডাঙ্গা উপজেলা, দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা। পৌরসভা 4টি হচ্ছে চুয়াডাঙ্গা সদর পৌরসভা, আলমডাঙ্গা পৌরসভা, জীবননগর পৌরসভা, দর্শনা পৌরসভা। 5টি থানা, সেটা হচ্ছে থানা 5টি হলো চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা থানা, দামুড়হুদা থানা, জীবননগর থানা, দর্শনা থানা। নদ নদী: গোটা চুয়াডাঙ্গা জেলা গাঙ্গেয় অববাহিকায় অবস্থিত, যার উপর দিয়ে মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, চিত্রা এবং নবগঙ্গা নদীসমূহ প্রবাহিত হয়েছে। এই জেলার অনেকগুলো নদী রয়েছে। এই নদীগুলো হচ্ছে নবগঙ্গা নদী, চিত্রা নদী, ভৈরব নদ, কুমার নদ। মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা: 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধের সর্বপ্রথম কমান্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল এই জেলায়। মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল চুয়াডাঙ্গা সদরের 4 নং ইপিআর হেডকোয়ার্টার। 4 নং ইপিআর প্রধান মেজর আবু ওসমান চৌধুরী এবং ডাক্তার আসহাব উল হক জোয়ারদারের নেতৃত্বে একই দিনে সকাল 9:30-এ বড়বাজার মোড়ে সর্বপ্রথম দখলদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ এবং সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন। 1971 সালের 5 আগস্ট জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে 8 বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। পরবর্তীতে 8 শহীদের সম্মানার্থে জগন্নাথপুর গ্রামে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, যা বর্তমানে 8 কবর হিসেবে পরিচিত। এখানে দেখেন ছবি, 8 কবরের ছবি দেখে যাবেন। মুক্তিযুদ্ধ চলাকালে 10 এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার চুয়াডাঙ্গাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করেন। 14 এপ্রিল চুয়াডাঙ্গাতে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু পাকিস্তানি সামরিক বাহিনী এই শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা জানতে পেরে চুয়াডাঙ্গায় যুদ্ধ বিমান থেকে প্রচুর গোলাবর্ষণ করে। পরে নিরাপত্তার কথা চিন্তা করে মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমানে মুজিবনগর, এই শপথ অনুষ্ঠান করা হয়। বাংলার প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ রুখতে মেহেরপুর জেলার সঙ্গে চুয়াডাঙ্গার যোগাযোগ বিচ্ছিন্ন করতে 2 জেলার সংযোগ মাথাভাঙ্গা সেতু বোমা হামলা করে উড়িয়ে দেওয়া হয়। 1971 সালের 7 ডিসেম্বর তারিখে, অর্থাৎ হানাদার বাহিনী কর্তৃক মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণের 9 দিন আগে পাকিস্তানিদের হাত থেকে চুয়াডাঙ্গা মুক্ত হয়। 18 এপ্রিল 1971 এই যে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রচ্ছদ প্রতিবেদন এখানে দেওয়া আছে, দেখে নেবেন। চুয়াডাঙ্গার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এখন আমরা দেখব।
সুরেন্দ্রমোহন ভট্টাচার্য ঔপন্যাসিক, দার্শনিক, পণ্ডিত। অনন্তহরি মিত্র অগ্নিযুগের শহীদ বিপ্লবী। সোলাইমান হক জোয়ারদার রাজনীতিবিদ। মোজাম্মেল হক রাজনীতিবিদ। আসহাবুল হক রাজনীতিবিদ। মিয়া মোহাম্মদ মনসুর আলী রাজনীতিবিদ। শামসুজ্জামান দুদু রাজনীতিবিদ। আকরাম আহমেদ বীর মুক্তিযোদ্ধা। কাজী রকিবউদ্দিন আহমদ প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার। হারুনুর রশিদ বীর প্রতীক। শফিকুল ইসলাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য। আবু সাইদ মোহাম্মদ ওমর আলী ইসলামী পণ্ডিত, লেখক। আব্দুস সেলিম শিক্ষাবিদ, লেখক এবং অনুবাদক। ফিরোজা বারী নারী নেত্রী এবং সমাজ সেবিকা। খোদা বক্স বাউল শিল্পী ও সুরকার। টিনা খান চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। নাজনীন হাসান চুমকি চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালক। শফিক তুহিন গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী। এখানে ছবি দেখতে পাচ্ছি সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, অনন্তহরি মিত্র, মোজাম্মেল হক, মিয়া মোহাম্মদ মনসুর আলী, আকরাম আহমেদ, আসহাবুল হক, আব্দুস সেলিম, আবু সাইদ মোহাম্মদ ওমর আলী এবং শফিক তুহিন। চুয়াডাঙ্গার উল্লেখযোগ্য স্থান এখন আমরা দেখব। আলমডাঙ্গা বধ্যভূমি, ঘোলদাড়ি শাহী মসজিদ, ঠাকুরপুর জামে মসজিদ, আট কবর, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, মেহেরুন শিশু পার্ক, পুলিশ পার্ক, কেরু অ্যান্ড কোং। আলমডাঙ্গা বধ্যভূমির ছবি, ঘোলদাড়ি শাহী মসজিদের ছবি, ঠাকুরপুর জামে মসজিদ, কেরু অ্যান্ড কোং এর ছবি, পুলিশ পার্ক, মেহেরুন শিশু পার্কের ছবি। এখন আমরা দেখব ফরিদপুর নিয়ে। সোনালি আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। খুবই সুন্দর একটা স্লোগান। যাদের বাসা এখন ফরিদপুর তাদের অনেকেরই আমি রিকোয়েস্ট পেয়েছি ফরিদপুর নিয়ে ভিডিও করার, তো তাদের জন্য হচ্ছে এখনকার আয়োজন। ফরিদপুরের ব্র্যান্ডিং নিয়ে আমরা যাবতীয় জেলা ব্র্যান্ডিংয়ের যাবতীয় শিখব। তাহলে প্রথমেই শুরুটাই হচ্ছে স্লোগান দিয়ে, সেটা হচ্ছে সোনালি আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। খুবই কাব্যিক একটা ব্র্যান্ডিংয়ের স্লোগান। সোনালি আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। আচ্ছা, এখন আমরা দেখব পটভূমি। ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা এবং প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর বাংলাদেশের 14তম বৃহত্তম শহর এবং 12টি সিটি কর্পোরেশন প্রস্তাবিত। উপজেলার সংখ্যানুসারে ফরিদপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। ভৌগোলিকভাবে পরিপূর্ণ থাকায় এবং নিজস্ব 5টি মহকুমা পরবর্তীতে জেলা হওয়ায় ফরিদপুর তথা পদ্মা বিভাগ প্রস্তাবিত পদ্মা বিভাগের সদর দপ্তর হবে ফরিদপুর জেলা এবং ফরিদপুর সিটি কর্পোরেশন প্রস্তাবিত রয়েছে। ব্রিটিশ আমলের এক ঐতিহ্যবাহী জেলা এটি। তাহলে এখানে ফরিদপুরের অবস্থানটা কোথায় একটু দেখে নিলাম। এটা ঢাকা বিভাগের মধ্যে পড়েছে, সো অবস্থানটা ঠিক এখানে ম্যাপে দেখে নেবেন। 1786 সালে ব্রিটিশরা ফরিদপুর জেলা প্রতিষ্ঠা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকা বিভাগের অধীনে ছিল ফরিদপুর মহকুমা। 1869 সালে ফরিদপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এই মহকুমা বর্তমান ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ জেলাগুলো সম্মিলিতভাবে যা বৃহত্তর ফরিদপুর নামে পরিচিত অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। 1905 থেকে 1912 সাল পর্যন্ত ব্রিটিশ রাজের সময় এটি পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। ফরিদপুরের নামকরণটা আমরা এখন দেখব। ফরিদপুর শহরটির পূর্ণ নাম ছিল ফতেহাবাদ। মরা পদ্মা নামে একটি নদীর তীরে এই শহরটির অবস্থান ছিল, যেটি মূল পদ্মা নদী থেকে 32 কিলোমিটার দূরে ছিল। পঞ্চদশ শতকের শুরুর দিকে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ ফতেহাবাদে একটি টাকশাল স্থাপন করেছিলেন। 1538 সাল পর্যন্ত ফতেহাবাদ বাংলা সুলতানির টাকশাল হিসেবে ব্যবহৃত হয়েছে। সম্রাট আকবরের মুঘল সাম্রাজ্যকালে আইনি আকবরীতে শহরটি হাওয়েলি মহল ফতেহাবাদ নামে উল্লেখিত হয়। পর্তুগিজ মানচিত্রকার জোয়াও দে ব্যারোস একে ফাতিয়াবাস নামে উল্লেখ করেছেন। ভ্যান ডেন ব্রুকের ওলন্দাজ মানচিত্রে একে ফাথুর হিসেবে বর্ণনা করা হয়েছে। 19 শতকে আজমির চিশতিয়া তরিকার অনুসারী সুফি সাধক
শাহ ফরিদ উদ্দিন মাসুদের সম্মানে শহরটির নামকরণ করা হয় ফরিদপুর। এখানে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের ছবি দেখতে পাচ্ছি। এখানে খুবই ইন্টারেস্টিং কিন্তু নামকরণের ইতিহাসটা, ঠিক আছে, গল্পের আকারে পড়ে খুব ভালো মতো মনে করে যাবেন। যদি জিজ্ঞাসা করে তাহলে যেন বলতে পারেন। ফরিদপুরের সাধারণ তথ্য: জেলা প্রতিষ্ঠা 1786, সীমানা উত্তরে রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা ও নড়াইল জেলা এবং পূর্বে মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা অবস্থিত। ম্যাপটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে উত্তরে দেখতে পাচ্ছি মানিকগঞ্জ এবং রাজবাড়ী, পশ্চিমে মাগুরা, দক্ষিণে গোপালগঞ্জ এবং মাদারীপুর এবং পূর্বে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ। আচ্ছা, তাহলে আয়তন হচ্ছে 2072.72 বর্গ কিলোমিটার অথবা 800.28 বর্গ মাইল। বিভাগ: ঢাকা বিভাগ। জনসংখ্যা 21,62,879 জন। জনঘনত্ব 1000 পার বর্গ কিলোমিটার বা 2700 পার বর্গ মাইল। সাক্ষরতা 71.99%। ধর্ম ইসলাম 91.49%, হিন্দু 8.44%, অন্যান্য 0.07%। প্রশাসনিক কাঠামো: ফরিদপুর জেলায় 9টি উপজেলা, 6টি পৌরসভা, 36টি ওয়ার্ড, 100টি মহল্লা, 79টি ইউনিয়ন এবং 1899টি গ্রাম রয়েছে। ফরিদপুর জেলা পরিষদ স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর। 9টি উপজেলা: ফরিদপুর সদর উপজেলা, নগরকান্দা, আলফাডাঙ্গা, ভাঙ্গা, বোয়ালমারী, চরভদ্রাসন, মধুখালী, সদরপুর ও সালথা উপজেলা। জাতীয় সংসদে আসন কয়টি? 4টি। ফরিদপুরের নদ নদী: ফরিদপুর জেলার চারপাশ জুড়ে রয়েছে প্রমত্তা পদ্মা নদী। প্রধানত আড়িয়াল খাঁ, আত্রাই, বিলরুট, মধুমতি, চন্দনা, বারাশিয়া, ভুবনেশ্বর ও কুমার নদ নদী। আচ্ছা, সোনালী আঁশের ঐতিহ্য: ফরিদপুর অঞ্চলের ভালো মানের পাট। চারিদিকে তাকালেই দেখা মিলছে সবুজের সমাহার। বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী আঁশের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে এই অঞ্চলের কৃষকেরা। বাতাসের সঙ্গে তাল মিলিয়ে দোল খাচ্ছে লিকলিকে শরীরে বাড়তে থাকা পাট গাছগুলো। তাই তো সোনালী আঁশের স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে চাষিরা। পাটের জন্য বিখ্যাত ফরিদপুর জেলা। গুণে ও মানে দেশসেরা এই জেলার পাট। তাই এই জেলার ব্র্যান্ডিং হিসেবে পাট সরকারি স্বীকৃতি পেয়েছে। এখানে দেখেন ফরিদপুরের জেলা ব্র্যান্ডিং লোগো, সোনালী আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। ব্র্যান্ডিংয়ের লোগোটা ভালো মতো দেখে যাবেন। আচ্ছা, এখন আমরা ফরিদপুরের উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে চিনব। নরেন্দ্রনাথ মিত্র, ঔপন্যাসিক ও গল্প লেখক। পল্লী কবি জসিম উদ্দিন। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফ। মৃণাল সেন চলচ্চিত্র পরিচালক। শৈলেশ দে বাঙালি লেখক। আব্দুল হক ফরিদি শিক্ষাবিদ ও লেখক। আ.ন.ম বজলুর রশিদ শিক্ষাবিদ, নাট্যকার, ঔপন্যাসিক। গৌরী প্রসন্ন মজুমদার বিশিষ্ট গীতিকার ও সুরকার। কাজী দীন মোহাম্মদ চিকিৎসক, অধ্যাপক। অজিত কুমার চক্রবর্তী প্রখ্যাত রবীন্দ্র সাহিত্য সমালোচক। এ.কিউ.এম জয়নুল আবেদিন বাংলাদেশি সাংবাদিক। কুটি মনসুর গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। নবাব আব্দুল লতিফ 19 শতকের বাঙালি মুসলিম শিক্ষাবিদ ও সমাজকর্মী। কানাইলাল শীল সুরকার, লোকসঙ্গীত রচয়িতা ও সংগ্রাহক। ফরিদা আনোয়ার অক্সফোর্ডশায়ার শহরে প্রথম বাংলাদেশি কাউন্সিলর। জসিম উদ্দিনের ছবি: শৈলেশ দে, আ.ন.ম বজলুর রশিদ, কানাইলাল শীল, মুন্সী আব্দুর রফ, ভেরি ইম্পর্টেন্ট, মুন্সী আব্দুর রফ এবং কুটি মনসুরের ছবি। আরও উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: ফরিদপুরের এ.এফ সালাহউদ্দিন আহমেদ, উদারবাদী মুক্তচিন্তক। এম.এ হক কবি, গীতিকার, প্রাবন্ধিক, ছড়াকার। কাজী দীন মোহাম্মদ চিকিৎসক, অধ্যাপক। কে.এম ওবায়দুর রহমান সাবেক মন্ত্রী। মাকসুদুল আলম বাংলাদেশি জিনতত্ত্ববিদ। মুসা বিন শমশের বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি। কে.এম সোবহান বিচারপতি, কূটনীতিক। ফজলুর রহমান বাবু অভিনেতা ও সঙ্গীতশিল্পী। অমল বোস খ্যাতিমান অভিনেতা। তারেক মাসুদ চলচ্চিত্র পরিচালক। যতীন্দ্রমোহন সিংহ বাঙালি ঔপন্যাসিক ও প্রবন্ধকার। রিয়াজ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। সুফিয়া আহমেদ শিক্ষাবিদ। কানাইলাল শীল সুরকার, লোকসঙ্গীত রচয়িতা ও সংগ্রাহক। ডক্টর
মাহবুবুল হক গবেষক, ভাষাবিজ্ঞানী ও অধ্যাপক। অঞ্জু ঘোষ চলচ্চিত্র অভিনেত্রী। এখানে ছবি দেখতে পাচ্ছি অমল বোস, গৌরীপ্রসন্ন মজুমদার, ফজলুর রহমান বাবু, আমাদের সবার পরিচিত একটা মুখ ফজলুর রহমান বাবু, AQM জয়নুল আবেদিন, অজিত কুমার চক্রবর্তী, কাজী দীন মোহাম্মদ, তারেক মাসুদ, অনেক ফেমাস যে তারেক মাসুদ চলচ্চিত্র পরিচালক, অঞ্জু ঘোষ এবং রিয়াজ, আমাদের সবার পরিচিত এবং ফেমাস অভিনেতা রিয়াজ। সো এখন আমরা দেখব ফরিদপুরের উল্লেখযোগ্য স্থান। গেরদা ফলক, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি, সাতইর মসজিদ, মধুমতি নদী, মথুরাপুর দেওল, কানাইপুর জমিদার বাড়ি, ফরিদপুর পৌর, শেখ রাসেল শিশু পার্ক, পাতরাইল মসজিদ। এখন আমরা ছবি দেখতে পাচ্ছি সাতইর মসজিদ, মধুমতি নদী, ফরিদপুর পৌর, শেখ রাসেল শিশু পার্কের ছবি, মথুরাপুর দেওল, পাতরাইল মসজিদ, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি, কানাইপুর জমিদার বাড়ি। যাদের বাসা ফরিদপুরে তারা এই সব এলাকা দেখে আসবেন, ঠিক আছে? দেখে আসলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হবে এবং বলতে পারবেন ভাইবা বোর্ডে। আচ্ছা, সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি ভালো লেগেছে। জেলা ব্র্যান্ডিংয়ের পঞ্চম ক্লাস আমরা করে ফেললাম। সামনে আরও কিছু জেলার রিকোয়েস্ট পেয়েছি আমরা কমেন্ট সেকশনে। সবাই কমেন্টে জানিয়েছেন নিজ নিজ জেলার নাম এবং ভিডিও করতে জানিয়েছেন। সো সেই অনুরোধের ভিত্তিতে নেক্সট ক্লাসে পরবর্তী জেলাগুলো আমরা কভার করব। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট সেকশনে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার জেলা কোনটি সেটা জানিয়ে দিবেন এবং পরের ক্লাসে সেই অনুরোধটি রাখা হবে, সেই অনুযায়ী ক্লাস বানানো হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।